নমস্কার বন্ধুরা, ডিরেকশন টেস্টের পার্ট 2 নিয়ে চলে এসেছি। যেহেতু আমি আগের ভিডিওতে সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি, তাহলে কিছু প্রশ্ন আমাদের থেকে গিয়েছিল এবং এই পার্ট 2তে আমি সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, অনিকেত স্ট্যান্ডস হিজ হেড ফেসিং সাউথ, ইন হুইচ ডিরেকশন ইজ হিজ রাইট হ্যান্ড। বলেছে, দেখুন এই প্রশ্নটি দেখে অনেকেই কনফিউজ হতে পারে। বলেছে যে অনিকেত ওর মাথা অর্থাৎ হেডকে সাউথের দিকে ফেসিং করে দাঁড়িয়ে রয়েছে। ইন হুইচ ডিরেকশন ইজ হিজ রাইট হ্যান্ড, তার রাইট হ্যান্ড কোন দিকে থাকবে। অনেকেই এটি স্বাভাবিকভাবে ভাবতে পারে, হ্যাঁ প্রশ্নটি দেখে যাদের ইংলিশ পড়তে অসুবিধা হয়, এই প্রশ্নটি খুবই রিপিট করে, তার জন্য আমি আলোচনা করছি। যেহেতু এই প্রশ্নটি কিছুই না, কঠিন না, কিন্তু যেহেতু রিপিট করে এবং আগে মানুষের করা না থাকলে যারা অন্যান্য মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের থাকে তাদের পক্ষে এটি করা কঠিন হয়ে যায়, খুবই সিলি মিস্টেক করে চলে আসে, তার জন্য এটি করছি। সাধারণ মানুষ কি অ্যাপ্রোচে এটি করে, মানুষ মনে করে যে দেখুন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এটি ডিরেকশন রয়েছে, বলেছে ও সাউথের দিকে মুখ করে রয়েছে এবং তার তাহলে রাইট হ্যান্ড কোন দিকে থাকবে। দেখুন রাইট হ্যান্ড তাহলে মানুষ খুবই সহজে ভেবে নেবে যে ওয়েস্টের দিকে থাকবে, যেহেতু এদিকে মুখ করে আছে, অর্থাৎ আপনারা দেখতে সুবিধা হবে যদি আমরা ঘুরিয়ে নিই, ও এদিকে মুখ করে রয়েছে, তাহলে তার রাইট হ্যান্ড কোন দিকে থাকবে, এদিকে থাকবে। কিন্তু না, ভালো করে যদি আপনারা প্রশ্নটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নে কিন্তু সেটি বলেনি। প্রশ্নে বলেছে অনিকেত স্ট্যান্ডস হিজ হেড। দেখুন হেড কথাটি লক্ষ্য করুন, হেড ফেসিং সাউথ, অর্থাৎ তার মুখ সাউথের দিকে নেই, তার মাথা রয়েছে সাউথের দিকে। তাহলে মুখ কোন দিকে রয়েছে, মুখ রয়েছে নর্থের দিকে, অর্থাৎ মাথা সাউথের দিকে ফেসিং করে রয়েছে, তাহলে তার মুখ নর্থের দিকে ফেসিং করে রয়েছে। এবার তাহলে আপনারা ভাবুন তার রাইট হ্যান্ড কোন দিকে থাকবে। একজন ব্যক্তি যদি নর্থের দিকে মুখ করে থাকে, তার রাইট হ্যান্ড অবভিয়াসলি ইস্টের দিকে থাকবে, সুতরাং আমাদের উত্তর হলো ইস্ট। এবার পরবর্তী প্রশ্নে চলে আসি। ইফ সাউথ ওয়েস্ট ইজ কল্ড সাউথ ইস্ট, সাউথ ইস্ট ইজ কল্ড নর্থ ইস্ট অ্যান্ড সো অন, দেন হোয়াট উইল নর্থ বি কল্ড। দেখুন প্রশ্নে কি বলেছে, প্রশ্নে কি বলেছে, যদি সাউথ ওয়েস্ট অর্থাৎ সাউথ ওয়েস্টকে সাউথ ইস্ট বলা হয়, সাউথ ওয়েস্টকে যদি সাউথ ইস্ট বলা হয়, অর্থাৎ সাউথ ওয়েস্টকে সাউথ ইস্ট বলা হচ্ছে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পরে যেটি আসছে সেটি যদি বলা হয় সাউথ ওয়েস্টকে, এবং তারপরে কি বলেছে সাউথ ইস্ট ইজ কল্ড নর্থ ইস্ট, এবং সাউথ ইস্টকে যদি নর্থ ইস্ট বলা হয়, অর্থাৎ এটিও যদি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যায়, তাহলে সাউথ ইস্টকে নর্থ ইস্ট বলা হবে, অ্যান্ড সো অন, এবং এভাবেই চলবে। তাহলে নর্থকে কি বলা হবে, যেহেতু আমরা দেখছি যে অ্যান্টি ক্লকওয়াইজ যদি 90 ডিগ্রি যাচ্ছি, তাহলে যেটি আসে সেটি হচ্ছে উত্তর। তাহলে নর্থের থেকে আমরা যদি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাই, তাহলে আমাদের কাছে আসছে ওয়েস্ট, সুতরাং আমাদের উত্তর হলো ওয়েস্ট। পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ র্যাট রানস 20 ইঞ্চিস টুয়ার্ডস ইস্ট, একটি ইঁদুর 20 ইঞ্চি পূর্বের দিকে দৌড়ালো, অ্যান্ড টার্নস রাইট, তারপরে সে ডান দিকে টার্ন নিল, রানস 10 ইঞ্চিস, তারপরে আবার 10 ইঞ্চি দৌড়ালো, অ্যান্ড টার্নস টু রাইট, তারপরে আবার ডান দিকে টার্ন নিল, রানস 9 ইঞ্চিস অ্যান্ড অ্যাগেন টার্নস টু লেফট, রানস 5 ইঞ্চিস অ্যান্ড দেন টার্নস টু লেফট, রানস 12 ইঞ্চিস অ্যান্ড ফাইনালি টার্নস টু লেফট অ্যান্ড রানস 6 ইঞ্চিস। নাও হুইচ ডিরেকশন ইজ র্যাট ফেসিং। দেখুন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি অনেক বড় অঙ্ক, কঠিন বলবো না, কিন্তু আপাত দৃষ্টিতে বড় অঙ্ক, এবং সাধারণ মানুষ যেই অ্যাপ্রোচে করবে, সাধারণ স্টুডেন্টরা সেই অ্যাপ্রোচে যদি করতে যান তাহলে এটি খুবই সময় সাপেক্ষ, এবং আমাদের যেহেতু টাইম ম্যানেজমেন্টই পরীক্ষা হলে আসল ব্যাপার, তার জন্য আমাদের প্রশ্নটা ভালো করে বারে বারে পড়তে হবে। দেখুন লাস্ট লাইনে কি বলেছে, নাও হুইচ ডিরেকশন, ডিরেকশন কথাটি বলা রয়েছে, ইজ দ্য র্যাট ফেসিং, কোন ডিরেকশনে র্যাট ফেসিং করে রয়েছে। দেখুন এখানে এখানে যে এত নাম্বার দেওয়া রয়েছে 20 ইঞ্চেস, 10 ইঞ্চেস, 9 ইঞ্চেস, এগুলো দিয়ে কিন্তু আমাদের কোনো ক্যালকুলেশনের ব্যাপার নেই যে কতটা দূরত্বে রয়েছে, বা কোনো সংখ্যা কিন্তু চাওয়া হয়নি, কোন ডিরেকশন চাওয়া হয়েছে। তাহলে আমি আগে কি আপনাদের রুলস বলেছিলাম, লেফট, আগের ভিডিওতে কি বলেছিলাম, লেফট রাইট, ইকুয়াল নাম্বার অফ লেফট ইজ ইকুয়ালস টু ইকুয়াল নাম্বার অফ রাইট হলে পরে তা ক্যান্সেল হয়ে যায়।
সুতরাং আমাদেরকে ইন্ডিকেট করতে হবে কোশ্চেনের মধ্যে যে কতগুলো রাইট টার্ন নিয়েছে, কতগুলো লেফট টার্ন নিয়েছে। দেখুন প্রথমে কী নিয়েছে, রাইট টার্ন। তারপরে প্রথমে নিয়েছে রাইট টার্ন, তারপরে নিয়েছে আবার রাইট টার্ন, তারপরে নিয়েছে লেফট টার্ন, তারপরে নিয়েছে লেফট টার্ন এবং ফাইনালি আবার লেফট টার্ন নিয়েছে। তাহলে আমাদের একটা রাইটের সঙ্গে একটা লেফট ক্যান্সেল হচ্ছে, আর একটা রাইটের সঙ্গে আর একটা লেফট ক্যান্সেল হচ্ছে, পড়ে থাকছে লেফট। এবং প্রথমে কি বলেছে, সে কোন দিকে যাচ্ছিল, ইস্টের দিকে যাচ্ছিল, ইস্টের দিকে যাচ্ছিল। এবং আমাদের যদি গ্রাফ আমাদের প্রত্যেকেরই জানা আছে, এন ই এস ডাব্লু, প্রথমে কোন দিকে যাচ্ছিল, ইস্টের দিকে যাচ্ছিল। ইস্টের দিক থেকে যাওয়ার সময় যদি সে লেফটের দিকে টার্ন নেয় 90 ডিগ্রি, তাহলে কোন দিকে যাবে, যেহেতু প্রত্যেকটা টার্নই 90 ডিগ্রি আমাদের বলা রয়েছে, যেহেতু লেফট এবং রাইট যদি টার্ন নেয় তা অবশ্যই 90 ডিগ্রি হবে, তা অন্যান্য কোনো দিকে টার্ন নেওয়া সম্ভব না। যদি সে পূর্ণ ডান দিকে ঘোরে বা পূর্ণ বাঁ দিকে ঘোরে তা সবসময় 90 ডিগ্রি হবে। সুতরাং ইস্টের থেকে 90 ডিগ্রি লেফট টার্ন নিলে পরে সে যাবে নর্থের ডিরেকশনে। সুতরাং আমাদের অ্যান্সার হলো নর্থ। এবার চলে আসছি পরের প্রশ্নে। দেখুন আগে প্রশ্নটি পড়ে নিই। 2 buses starts from the opposite points of a main road 150 kilometers apart. The first bus runs for 25 kilometers and takes a right turn and then runs for 15 kilometers. It then turns left and runs for 15 kilometers it then turns left and runs for another 25 kilometers and takes the direction back to reach the main road, in the meantime, due to a minor breakdown, the other bus run only 35 kilometer along the main road. What would be the distance between two buses at this point? দেখুন কত বড় অঙ্ক। হ্যাঁ, সাধারণ মানুষ প্রথমে অঙ্কটি দেখেই ঘাবড়ে যাবে, কিন্তু দেখুন আমাদের ঘাবড়ালে চলবে না, যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামস পরীক্ষা দিতে বা প্রিপারেশন করছি বা বসেছি, সুতরাং ঘাবড়ালে চলবে না, আমাদের ভালোভাবে দেখতে হবে অঙ্কটা। যেহেতু রিজনিং, অবশ্যই এমন কোনো প্রশ্ন দেওয়া হবে না যেটি খুবই সময় সাপেক্ষ হবে। প্রত্যেকটা প্রশ্নেই হয় ট্রিক্স থাকবে, না হলে দেখে যতটা কঠিন মনে হবে ততটা কঠিন না। দেখুন প্রথম লাইনে আমাদের কি বলেছে, 2 buses স্টার্টস ফ্রম দ্য অপোজিট পয়েন্টস অফ এ মেন রোড। একটি মেন রোড আছে যার দুদিক থেকে দুটো বাস যাত্রা শুরু করলো অপোজিট ডিরেকশনে, এবং তাদের মধ্যে দূরত্ব কত, 150 কিলোমিটার্স। তারপরে কি বলেছে, দ্য ফার্স্ট বাস রানস ফর 25 কিলোমিটার্স। প্রথম বাস কত দূর গেল, 25 কিলোমিটার্স। তারপরে কি করলো সে, 25 কিলোমিটার্স যাওয়ার পরে অ্যান্ড টেক্স এ রাইট টার্ন, তারপরে সে কোন দিকে টার্ন নিল, রাইট টার্ন নিল, অ্যান্ড দেন রানস ফর 15 কিলোমিটার। রাইট টার্নে কত দূর গেল, 15 কিলোমিটার। তারপরে কি করলো, ইট দেন টার্নস লেফট, তারপরে সে কোন দিকে টার্ন নিল, তারপরে সে লেফটের দিকে টার্ন নিল। লেফটের দিকে টার্ন নেওয়ার পরে কি হবে, অ্যান্ড রানস ফর অ্যানাদার 25 কিলোমিটার্স, আবার সে 25 কিলোমিটার গেল, অ্যান্ড টেক্স দ্য ডিরেকশন ব্যাক টু রিচ দ্য মেন পয়েন্ট, দ্য মেন রোড। তারপরে সে আবার এমন ডিরেকশন নিল যাতে সে মেন রোডে ফিরে আসতে পারে, অর্থাৎ সে শেষ পর্যন্ত এই পজিশনে আসলো। ইন দ্য মিন টাইম, একই সময়ে, ডিউ টু এ মাইনর ব্রেকডাউন, দ্য অ্যানোদার বাস রান অনলি 35 কিলোমিটার। অপর বাসটি কত দূর গেল, 35 কিলোমিটার। এবং তার অন্তিম পজিশন কি থাকলো এখানে। হোয়াট উড বি দ্য ডিস্টেন্স বিটুইন টু বাসেস অ্যাট দিস পয়েন্ট। তাহলে আমাদের কাছে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন চেয়েছে যে এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত, অর্থাৎ দুটো বাসের মধ্যে এখন ডিস্টেন্স কত। দেখুন এখানে 25 কিলোমিটার, এখানে 25 কিলোমিটার, সুতরাং প্রথম বাস টোটাল ডিস্টেন্স কত কভার করলো, টোটাল ডিস্টেন্স কভার করলো 50 কিলোমিটার্স। এটি কভার করেছে 35 কিলোমিটার্স। আমাদের টোটাল মেন রোডের ডিস্টেন্স, টোটাল মেন রোড যেহেতু প্রথমেই বলেছি, টোটাল মেন রোডের ডিস্টেন্স আমাদের 150, সুতরাং 150 মাইনাস 50 প্লাস 35, অর্থাৎ 150 মাইনাস
50 সঙ্গে 35 যোগ করলে 85, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 65 কিলোমিটার্স। অর্থাৎ 65 কিলোমিটার্স এখন দুটো বাসের মধ্যে ডিস্টেন্স। দুটো বাসের মধ্যে ডিস্টেন্স কত? 65 কিলোমিটার্স। তো এই ছিল আমাদের আলোচনা ডিরেকশন টেস্টের উপর। মোটামুটি যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন সব নিয়ে আমি আলোচনা করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।